ফর্মালি ক্ষমতায় আছে এবং ইনফর্মালি অনেকে ক্ষমতায় আছে, যেটা খোকন ভাই বলছেন, উইচ ইজ ভেরি রাইট। এবং একটা নির্বাচন হওয়া মানে সে ক্ষমতা চলে যায়। আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই যে একটা নির্বাচন যদি হয়, খুবই পপুলার বিলিফ যে বিএনপি নির্বাচনে জিতবে, এবং বিএনপি নির্বাচনে জিতবে যারা তাদের সমালোচনা করে তারাও বোঝে। তারা বলছেন বিএনপি কেন নির্বাচন চায়, কারণ নির্বাচিত হয়ে সে চাঁদাবাজি করবে। তার মানে কি করবে পরের কথা, কিন্তু নির্বাচিত হবে এটা তারাও মনে করে। তো বিএনপি যদি নির্বাচিত হয়, তারা এখন প্রশাসন এবং পুলিশ বিভিন্ন সেক্টরে তাদের যে পরিমাণ পাওয়ার তৈরি হয়েছে, সেই পাওয়ারটা তো মুহূর্তের মধ্যে আর থাকবে না। সুতরাং তাদের নির্বাচন চাওয়ার কোনো কারণ নাই। এটাই ঘটছে আসলে, যতদিন এই সরকারকে রাখা যায়। আর আমি প্রায় বলি যেটা, সেটা হচ্ছে আমরা তো এই সমাজে বসবাস করি, আমরা বাইরে থেকে এসে এখানে হঠাৎ করে বসি নাই, এবং দীর্ঘ সময় পলিটিক্স অবজার্ভ করি, অ্যানালাইজ করি, অ্যাক্টিভলি পলিটিক্সও করেছি। সো সব কিছু যদি আমি মেলাই, আমাদের কাছে খোঁজ খবর আসে তো। সুতরাং যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থেকে কি করতে চায়, কি করে, সে তথ্য আমাদের কাছে আসে। যে দল নতুন তৈরি হচ্ছে তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি দেখে আমাদের চোখ কপালে উঠছে না? এগুলো কোথাও না কোথাও থেকে তো আসছে। কেন আসছে, কিভাবে আসছে, যারা এর বাইরে আছে তারা কি করছে না করছে, সে সব তথ্য তো আসলে সামনে থাকে। সুতরাং এটাই প্রধান কারণ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। একটা কথা তো খুব জরুরি, যখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন কিছু মানুষের, যাদের আসলে রাজনীতির কঠিন পথটায় হাঁটার, আপনি সমালোচনা করতে পারেন রাজনীতিবিদদের, কিন্তু রাজনীতির পথ খুবই কঠিন একটা পথ, খুবই কঠিন একটা পথ। ক্ষমতায় যদি কেউ মনে করে যে আমি এটাকে খুব উপভোগ্য জিনিস, সেই উপভোগ্য জায়গাটায় যাওয়ার জন্য যে লড়াই দীর্ঘ আছে, সেটা বাদ দিয়ে এই শর্টকাটের মধ্য দিয়ে যদি থাকা, এটা খুবই কমফোর্টেবল। আবার এটা শেষ হলে আমি চলে যাব, আমি বাইরে ছিলাম, বাইরে চলে যাব। ফখরুদ্দিন চলে গেছে, হ্যাঁ চলে গেছে, এমনি কিন্তু আইসা চলে গেছে আবার, হ্যাঁ 2 বছর চলে আর ভেঙে গেছে, ভেঙে গেছে। সো আপনি তাকে জবাব দিতে আছে। ঠিক একইভাবে এই শর্টকাটটা দিয়ে যদি ক্ষমতায়, মানে রাজনীতি তো ক্ষমতায় যাওয়ার জন্য, সো ওইটা যদি আপনি এখন থাকেন এবং ধরে রাখতে পারেন, সেটা খুব চমৎকার। আর আরেকটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়, সেটা হচ্ছে আমাদের এই স্টুডেন্টদের উপরে কিছু মানুষজনের প্রভাব তৈরি হয়েছে, যারা এক ধরনের আত্মপ্রেমিক, নার্সিসিস্ট। তারা দেখতে চান যে তাদের বিরাট প্রভাব আছে, এবং এই কারণেই তারা নানাভাবে এদেরকে মিসগাইড করেছে। এটা যে শুধু ক্ষমতা পাওয়ার জন্য, তার বাইরেও যে আমার কথা মতো এটা হচ্ছে, আমার কথা মতো সব চলছে, আমি এটাকে যেভাবে ডিফাইন করতে চাই, আমি এটাকে বিপ্লব বলে ঘাট ধরে চাপিয়ে দিতে চাই, বলে এটাকে বিপ্লবী সরকার, আপনি যে শহীদ মিনারের শপথের কথা বলছিলেন, এরকমও কিছু মানুষ আছে যারা এটা দেখতে খুব পছন্দ করে, তারাও মাঠে আছে। সো নানান গ্রুপ, নানান রকম ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে নির্বাচনকে এটা করার চেষ্টা করছে। এবং খুব অবিশ্বাস্য ব্যাপার যে বাংলাদেশে এখন নির্বাচনটা দ্রুত হওয়া উচিত, এটা একটা প্রবলেম হয়ে গেছে। আমি যখন বহু জায়গায় বলি বিএনপিকে সরিয়ে রাখছে, আমি নিজে যখন মনে করি নির্বাচন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হওয়া দরকার, কারণ আমি সরকারকে বেশ ব্যর্থ মনে করি, এবং সরকার মারাত্মক একটা ঝুঁকি তৈরি করছে। আমি এটা একটু বলতেই চাই, মান্না ভাই যেটা বলেন, হুইচ ইজ ভেরি রাইট। দাম কিভাবে কমলো না কমলো, জিনিসপত্রের দাম মুহূর্তে বেড়ে গেছে, পেঁয়াজের দাম প্রায় ডাবল হয়ে গেছে, এবং পেঁয়াজের 100 টাকায় 4 কেজি পেঁয়াজ ফেরি করে বিক্রির মাসুল। কয়েকদিন আগে ট্রেনের নিচে এক ভদ্রলোক সুইসাইড করেছেন, ভিডিও ছড়িয়ে পড়েছে। উনি পেঁয়াজ চাষি ছিলেন, ওনার টাকা তুলতে পারেন। আমি তখনও এই কথা বলেছি যে দাম কমানোর ক্রেডিট না নিয়ে বরং কৃষিমন্ত্রী, যিনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীও, মানে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক মতো সামলাতে পারেন না, তার অধীনে আবার কৃষি মন্ত্রণালয় আছে। পেঁয়াজ চাষিরা পথে বসে গেছে। আলু, আপনি দেখবেন যে এবার আলুতেও যথেষ্ট লস করেছে। সো এটার জন্য একটা টেম্পোরারি বেনিফিট যেহেতু আমরা পেয়েছি, কয়েকদিন পরে আমরা দেখবো কি দাঁড়াচ্ছে, পেঁয়াজের দাম ডাবল হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, সরকারের একটা বড় ঝুঁকি যেটা তৈরি করছে, সবচেয়ে বড় ঝুঁকি আমি মনে করি, সেটা হচ্ছে বাংলাদেশে ইসলামী উগ্রবাদের একটা ওপেনিং। আমি ওপেনিং শব্দটা ব্যবহার করছি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট থেকে। মানে এতদিন পর্যন্ত আমরা বলতাম ভারতের মিথ্যা প্রোপাগান্ডা আছে, চলছে, সত্যি কথা ভারতের এক্সিজারেশন আছে, কিন্তু আমরা দেশে বসে আমরা কি দেখি নাই একটার পর একটা ঘটনা ঘটছে, ইসলামিক এক্সট্রিমিস্টরা ঘটানোর চেষ্টা করছে, যেগুলোর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। পয়লা বৈশাখের আগের দিন, এই পয়লা বৈশাখের আগের দিন, চারুকলারও আগে 13 তারিখ 14 তারিখ একটা নাট্য দলের নাটক হবার কথা ছিল মহিলা সমিতিতে, শেষের কবিতা। তৌহিদি জনতার নাম দিয়ে একটা চিঠি দিয়েছে, এবং মহিলা সমিতি নাটক বন্ধ করে দিয়েছে। পরে ওই দিন নাটক হয় নাই, পরের দিন হয়েছে, তার পরের দিন হয়েছে। খেয়াল করে আজও এটা সম্ভব হচ্ছে। 100-র মতো মাজার ভাঙা হয়েছে। নারীদের বিরুদ্ধে অসংখ্য, দ্যাটস এ হিউজ লিস্ট,
নারীদের বিরুদ্ধে নানান রকম ঘটনা ঘটেছে, সরকার একটা জায়গায় কোনো পদক্ষেপ নিতে পারে না সাহসের সাথে। আমার কাছে সবচেয়ে বড় ঝুঁকি এটা মনে হয়, বাংলাদেশকে জঙ্গি হিসাবে যে ট্যাগ করা। আমি একটা জিনিস মনে করিয়ে দিই, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট নিয়ে বলছিলাম, শেখ হাসিনা আমাদের দেশের ক্ষমতা দখল করার যে কনসেন্ট বা যে লজিক তৈরি করছিল, আমি গত নির্বাচনের আগে ভারতের বহু সোকল ইন্টেলেকচুয়ালদের কথা শুনেছি, তারা যে যুক্তিটা দেওয়ার চেষ্টা করেছে সব সময়, সেটা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা ভালো সরকার না, সে নির্বাচিত না, সে করাপ্ট, এগুলো অনেকেই স্বীকার করতো, কিন্তু সে যদি না থাকে বাংলাদেশে ইসলামী উগ্রবাদ মাথা চাড়া দেবে। এখন তো আমি দেখছি বাংলাদেশে যে পরিমাণ ঘটনা ঘটেছে, আপনি বললে আমার এগুলো মুখস্থ আছে, আমি তালিকা ধরে বলে দিতে পারবো, এই হিসাবে বাংলাদেশে পোর্ট্রে করা যায়। আর আপনি যতই নিউ ইয়র্ক টাইমসকে মানে প্রেস সচিব একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমরা ভালো কি করি সেটা বলেন না কেন, আমার কাছে খুব মনে হয় আওয়ামী লীগ না এরকম কথা বলতো, যে ভালো কি করেছেন নিউ ইয়র্ক টাইমসে নাকি সেটা লিখতে হবে। তার যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে কোনো মিথ্যা বা ভুল তথ্য ছিল না। সো আমাদের এই ঝুঁকি তৈরি হয়েছে যে বাংলাদেশের গায়ে জঙ্গিবাদী ট্যাগ বসিয়ে আমাদের বিরুদ্ধে অনেক কিছু করা দরকার। আর ফাইনালি যেটা বলছি, এটা কিন্তু ট্রাম্পের সরকার আমেরিকাতে, এটা বাইডেন না। সুতরাং এটাও আমাদের মাথায় রাখতে হবে। ট্যারিফ বা বেশ কিছু ইস্যুতে ভারতের সাথে তার প্রবলেম থাকলেও ফরেন পলিসি এবং এই অঞ্চলে ভারতের সাথে আমেরিকান পলিসি অ্যালাইন করার সম্ভাবনা আছে। সো আমাদের এইসব মারাত্মক ঝুঁকি আছে, এবং আমি 100% নিশ্চিত একটা নির্বাচন হয়ে যদি, আমি আবারও মানে পারসেপশনের কথা বলছি, বিএনপি যদি ক্ষমতায় আসে, এসব জঙ্গি টঙ্গি মুহূর্তে উড়ে চলে যাবে। বাংলাদেশে ওসামা বিন লাদেনের ছবি নিয়ে পয়লা বৈশাখের শোভাযাত্রার মধ্যে একজন মিছিল করেছে, এটা নিয়ে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে। সো এসব পরিকল্পিত কাজ হচ্ছে, এগুলো বিরাট ঝুঁকি।